যে you did not like the pattern of education. Can you elaborate on that? যে একটা সমস্যা আছে আমাদের ইংলিশ মিডিয়াম স্কুলে, The current curriculum, do you have any thoughts on it? কোনো স্কুলের কিন্তু কোনো পার্টিকুলার কোনো নিয়ন্ত্রণ নেই বাংলাদেশ গভর্নমেন্ট থেকে। I want to get into your journey, right? কামিং ডিসেম্বরে আমাদের 25 ইয়ার্স কমপ্লিট হলে উই ক্যান কল অ্যাড্রয়েড অ্যাজ ওয়ান অফ দ্য ওল্ডেস্ট ইনস্টিটিউশন বাংলাদেশ। One of the oldest. ইংলিশ মিডিয়াম স্কুলে গভর্নমেন্টের ওভারসাইট কম, এমন কিছু মনে হয়? একেবারেই কম, নেই বললেই চলে। আমরা শুনেছিলাম যে আপনার অনেক সময় আপনি কয়েকটা ডেক্লারেশনস দিচ্ছেন, যেমন একটা ছিল যে আপনি ব্ল্যাক প্যান্ট পরে থাকবেন। করি যে যতক্ষণ আমি এডুকেশন প্যাটার্নটাকে চেঞ্জ করতে না পারি, যতক্ষণ আমি এই প্যাটার্নটা এমন যদি না হয় যে এডুকেশন ইজ ফান, এই প্যাটার্ন না হওয়া পর্যন্ত আমি ব্ল্যাক প্যান্টই পরব। অনেক কিছু আমরা শিখেছি অন্য স্কুলের ভুলগুলো দেখে। অনেক ক্লিশে একটা কোয়েশ্চেন, কিন্তু অ্যাড্রয়েড নামটা কই থেকে আসছে? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি ইয়াশাবুসাম রহমান। আমার সাথে আজকে আছে ওয়াকার আহমেদ। হি ইজ দ্য প্রিন্সিপাল অফ অ্যাড্রয়েড ইন্টারন্যাশনাল স্কুল, অ্যাড্রয়েড ইন্টারন্যাশনাল ইনস্টিটিউশন অ্যান্ড অলসো কিডস ক্যাসল। সো আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো, অ্যাকচুয়ালি it's been 25 years since you have been doing this. Coming December we'll complete our 25 years, coming December. So it has started exactly like year 2000. I have joined as a school teacher. The school name was the Learner's Home. So over there I given my service for 6 months. From January to June I was teaching as an English teacher, and then I didn't like the school pattern. Then I quit, and then I going to different houses giving tuitioning. তো আমি টিউশন পড়াতাম। তো 2000 ডিসেম্বরে গিয়ে আমি প্ল্যান করলাম, 2000 ইনফ্যাক্ট নভেম্বরে প্ল্যান করলাম যে এভাবে বাসায় গিয়ে সম্ভব না 3-4 জন এভাবে পড়ানো। ওয়াই ডোন্ট আই ক্রিয়েট আ ইনস্টিটিউশন ওয়ার অল দ্য স্টুডেন্টস ক্যান কাম ইন ওয়ান প্লেস। সো অফিসিয়ালি অ্যাড্রয়েড ইন্টারন্যাশনাল ইনস্টিটিউশন শুরু হয়েছে 2000 সালের ডিসেম্বর থেকে। আমাদের ফার্স্ট স্টুডেন্ট ছিল বান্টি বলে একটা ছেলে। বান্টি ও আমাদের ফার্স্ট স্টুডেন্ট ছিল, ওকে আমি বাসায় গিয়ে পড়াতাম। তো হি ওয়াজ দ্য ফার্স্ট এন্ট্রি। তো 2000-এ আমাদের ডিসেম্বর থেকে স্কুল কোচিংটা শুরু হয়। 2001-এর এন্ডে গিয়ে আমরা ডিসিশন নিই যে উই ডোন্ট ওয়ান্ট টু অফার স্কুল কোচিং এনি মোর, উই রিয়েলি ওয়ান্ট টু স্টার্ট উইথ ONLS, যেটা প্ল্যান ছিল আমাদের। তো আমরা ONLS দিয়ে আমাদের জার্নি স্টার্ট করি 2002 জানুয়ারিতে, যেটা এখন পর্যন্ত চলছে। আর অ্যাডিশন হচ্ছে এখন এটা যে আমরা এখন প্রি ও লেভেলসও স্টার্ট করে দিচ্ছি, যে প্রি ও লেভেলসেরও সব সাবজেক্ট এখন থেকে চলে অ্যাড্রয়েড ইন্টারন্যাশনাল ইনস্টিটিউশনে করা সম্ভব। অ্যান্ড ইট ইজ স্টিল লার্নিং। আর আই এম হোপিং যে কামিং ডিসেম্বরে আমাদের 25 ইয়ার্স কমপ্লিট হলে উই ক্যান কল Adroit as one of the oldest institution in Bangladesh. One of the oldest. One of the oldest. I don't see any other name actually who has survived till 25 years. So mashallah, we're still going strong about it. Survival is a good question when it comes to education sector or Bangladesher industry as a schooling institute. But তার আগে আমি যেটা জানতে চাচ্ছি, you said যে you did not like the pattern of education. Can you elaborate on that? Pattern means, let's say, you have to provide lesson plan to the students. Let's say this can happen যে একটা বাচ্চা অসুস্থ কোনো একটা পার্টিকুলার মান্থে, এখন দেখা যাচ্ছে তার পড়াশোনাটা আর আগাচ্ছে না। বাসায় ফরম্যাটটা এমন হতে হবে যে বাচ্চা অসুস্থ হোক, বাচ্চা যদি নাও আসতে পারে, ওর কাছে এমন কিছু ফরম্যাট থাকুক যেন সে বাসায় অ্যাটলিস্ট বসে সেলফ স্টাডিটা করতে পারে। তো আমাদের স্কুলে যেটা আমরা নিয়ম করেছিলাম যে ওদেরকে লেসন প্ল্যান প্রোভাইড করা হবে। জানুয়ারিটা হলে জানুয়ারি কী লেসন প্ল্যান, ফেব্রুয়ারি হলে ফেব্রুয়ারি কী লেসন প্ল্যান। তারপরে সিটিরও একটা নিয়ম কানুন আছে, যেরকম অনেক স্কুলে সিটিটা ওরা বলে দেয় যে ফার্স্ট সেকেন্ড থার্ড। আমাদের স্কুলে আমরা মেনটেন করেছি এরকম কোনো র্যাঙ্কিং থাকবে না কোনো ফার্স্ট সেকেন্ড থার্ডের, বিকজ ইট ডাজন্ট ম্যাটার। আলটিমেটলি ও লেভেলস এ লেভেলসের গ্রেডটাই কিন্তু ম্যাটার করে আর কি। তো এই ফার্স্ট সেকেন্ড থার্ড এই কনসেপ্টে দেখা যায় যে যারা উইক স্টুডেন্ট তারা আরও ডিমোটিভেটেড হয়ে যায়। তো স্কোরিংয়ে এই জন্য আমরা ফার্স্ট সেকেন্ড থার্ডও আমাদের স্কুলে রাখি। তো অনেক কিছু আমরা শিখেছি অন্য স্কুলের ভুলগুলো দেখে, যেন ওইগুলো আমাদের রিপিট করতে না হয়। তো দ্যাট ইজ হাউ ইটস গোয়িং অন। আর সত্যি কথা বলতে যে এখন কোনো স্কুলের কিন্তু কোনো পার্টিকুলার কোনো নিয়ন্ত্রণ নেই বাংলাদেশ গভর্নমেন্ট থেকে। কোনো ক্লাসে 50 জন বসেও ক্লাস করছে একটা ক্লাসে, কোনো ক্লাসে 40 জনও কোনো নাম্বার নির্ধারণ করা নেই। অনেক স্কুলকে বলা হয়েছে রিঅ্যাডমিশন ফি না নিতে, মিসেলিনিয়াস ফি না নিতে, তারপর অনেক স্কুল নিয়ে যাচ্ছে। মানে গভর্নমেন্টের বলার পরও স্টিল উই আর নট লিসেনিং। সো দিস ইজ আই বিলিভ যে গভর্নমেন্টের নিয়ন্ত্রণ নেই বলেই এটা হচ্ছে। গভর্নমেন্ট রেগুলেশনে ইউ রেজ আ ভেরি ইন্টারেস্টিং পয়েন্ট। আমি গভর্নমেন্ট রেগুলেশনে আরও কথা বলতে চাই, বাট বিফোর দ্যাট আই ওয়ান্ট টু গেট ইন টু ইউর জার্নি, রাইট? সো আমরা এখন আপনাকে সবাই বলতেছি প্রিন্সিপাল অফ
these three institutions, but you are also one of the premier English language teachers in Bangladesh. I think that's how your journey started. Basically, that is what I still consider myself, calling myself a teacher actually, because that is where my journey, and I'm still teaching, whether it's corporate teaching or whether it's always teaching, okay, taking English language, the one of my passion. So আমি টিচিংটাকে খুবই এনজয় করি, স্কুলেও পড়াচ্ছি, ইনস্টিটিউশনেও পড়াচ্ছি, আর পড়ানোটা মনে হয় কন্টিনিউয়াস রাখবো। হ্যাঁ, অনেক সময় মানুষ বলে যে 20 বছর পড়ানো হলে জিনিসটা অনেক মোনোটোনাস হয়ে যায়, ভালো লাগে না, বাট ফর মি আই স্টিল বিলিভ যে আমি এখনো খুবই এনজয় করছি। এখনো মাঝে মাঝে আমি ক্লাসে গেলে মনে হয় যে ফার্স্ট দিন আমার আজকে পড়ানোর। তো আমার কাছে তো টিচিংটা এরকমই মনে হয় যে আই এম নেভার গোইং টু গেট বোর্ড অফ ইট। So কোন ইয়ারে আপনি ইনস্টিটিউটটা আসলে এস্টাবলিশ করছেন? ওইটা তো ফার্স্ট ইনস্টিটিউশন স্টার্ট হয় 2000 ডিসেম্বর। December 2000. December, that means coming November will complete our 25 years. 25 years institution, complete. but ওই সময় এটার নাম ছিল অ্যাড্রয়েড কোচিং সেন্টার বলে অনেকে, আচ্ছা। কিন্তু দেন আমরা টাইমের সাথে এটার নামটা অ্যাড্রয়েড ইন্টারন্যাশনাল ইনস্টিটিউশন করে ফেলি, অ্যাজ উই ইজ দ্য ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। তো ওই কারণে আমরা নামটা চেঞ্জ হয়, বাট ইনিশিয়ালি অ্যাড্রয়েড কোচিং সেন্টার বলে অনেকে রেকগনাইজ করতো। অনেক ক্লিশে একটা কোয়েশ্চেন, কিন্তু অ্যাড্রয়েড নামটা কই থেকে আসছে? অ্যাড্রয়েড নামটা অ্যাকচুয়ালি উই ওয়ার লুকিং ফর আ নেম, যে এমন একটা নাম দেওয়া উচিত, অথবা আমরা এমন একটা প্রতিষ্ঠান করতে চাচ্ছি যেখানে বাচ্চা শুধু পড়াশোনা ভালো না, ভালো স্পোর্টসম্যান হবে, ভালো মানে অ্যাড্রয়েডের মানে হচ্ছে অলরাউন্ডার, স্কিলফুল, যে সব কিছুতে ভালো। আমরা অ্যাড্রয়েডে আজও এটাই চেষ্টা করি যে বাচ্চা শুধু পড়াশোনাতে ভালো না, বাচ্চা স্পোর্টস থেকে শুরু করে কালচারাল অ্যাক্টিভিটিস হোক, সায়েন্স, সব কিছুতেই যেন ভালো করে, এটা আমাদের টার্গেট থাকে। এভাবেই নামটা অ্যাড্রয়েড সিলেক্ট হয়। আচ্ছা, সো আপনাকে যদি আমি জিজ্ঞেস করি এখন এই তিনটা ইনস্টিটিউশন মিলায়, how is Adroit different from other schools? Definitely we are very different. If I start talking about from kids class, একটা বাচ্চাকে যদি একটা প্যান্ট যদি 3 বছরের একটা কিডস ক্লাসে দিয়ে দেয়, তাকে এলেভেন্স পর্যন্ত কোনো চিন্তা করতে হবে, মানে একই জায়গায় একটা প্যারেন্ট ছোটবেলা থেকে শুরু করে টিল এলেভেলস তারা এখানে পড়তে পারবে। আর কেন ডিফারেন্ট? অবশ্যই ডিফারেন্ট, যেরকম আমরা বিভিন্ন ধরনের ইভেন্টস করি, বলা যায় 12 মাসে 12টা ইভেন্ট, স্টাডি ট্যুর, পিকনিক, স্পোর্টস ডে, সায়েন্স ফেয়ার, fruit festival, or study tour, or we can say art competition, spelling competition. So extracurricular. We actually emphasize a lot on extracurricular activities, কারণ পড়াশোনা তো সবাই তো ABCD পড়াচ্ছে, তো ডিফারেন্টটা কোনখানে? তো ডেফিনেটলি আমরা চেষ্টা করি যে মাসে ওদেরকে এমন একটা ইভেন্ট দেওয়ার যেখানে সো দ্যাট দে ক্যান রিয়েলি এনজয়, আর বাকি 29টা দিন যেন আমাদেরকে শুনে, আমাদের কথা শুনে। এখন একটা বাচ্চার থেকে কোনো কিছু চাওয়ার আগে যদি দেওয়াই না হয়, ইউ ক্যান নট অ্যাচিভ এনিথিং ফ্রম দেম। তো আমরা বাচ্চাদেরকে ফিল করাই দ্যাট দে আর স্পেশাল ফর আস। এটা কখনোই পসিবল হতো না যদি স্কুলে হাজার হাজার স্টুডেন্ট হয়, এটা কখনোই পসিবল হতো না। আবার আমি বলছি যে লিমিটেড নাম্বারেই এটা পসিবল। আজও অ্যাড্রয়েড একটা জিনিস খুব মেনটেন করছে, এটা ইনস্টিটিউশন হোক, স্কুলে হোক, প্রি স্কুলে হোক, যে আজও আমরা একটা ক্লাসে 16 জনের 17 জন করি না, 16 জন করে একটা ক্লাসকে স্টপ করে দেওয়া হয়, রীতিমতো অ্যাডমিশন ক্লোজ করে দেওয়া হয়, জাস্ট কোয়ালিটি এডুকেশনটা প্রোভাইড করার জন্য। আর আমাদের নিজেদের বাচ্চারাই এখানে পড়ে। অ্যাজ আই মেনশন, যে নট নেসেসারি যে অ্যাড্রয়েডকে এখান থেকে প্রফিটই নিয়ে আসতে হবে। অ্যাড্রয়েড ওয়াজ নেভার বিন ইনটু আ কমার্শিয়াল পজিশন, কারণ আমাদের মান্থলি ফিটাও যখন প্যারেন্টস শুনে অথবা জানে, তারা কিন্তু বলে অনেক রিজনেবল, অন্যদের তুলনায় আমরা নাকি অনেক রিজনেবল। আর গত 2-3 বছরও কোনো বেতন বাড়ানো হয়নি। আমাদের তো চেষ্টা আছে যে বেতনটা এখন আছে এটাও যেন নেক্সট 2-3 ইয়ার্স বাড়ানো হয়, একেবারে রিজনেবল করে ফেলা। যে অনেক প্যারেন্টস আছে তাদের ড্রিম হচ্ছে যে বাচ্চাকে যদি আমি ব্রিটিশ কারিকুলামে পড়াতে পারতাম, বাচ্চাকে যদি আমি ইংলিশ মিডিয়ামে পড়াতে পারতাম, বাট একটা প্যারেন্ট যখন এই জিনিসটা চিন্তা করে, তারা দেখে যে টাকার একটা অনেক বড় অঙ্ক তাদের সামনে এসে পড়ে। লাখ লাখ টাকা অ্যাডমিশন চেয়ে বসছে, 20-25 হাজার টাকা মান্থলি ফি চেয়ে বসছে, আরো অন্য হিডেন ফি তো আছে, অনেকে তো মোজা পর্যন্ত বিক্রি করে। তো আমরা সেই রকম স্কুল কখনো হতে চাইনি। আমরা সবসময় চেয়েছি যে প্যারেন্টসের নাগালে থাকুক, কোনো ধরনের সমস্যা হলে যেন প্রিন্সিপালের সাথে কথা বলতে পারুক, ভাইস প্রিন্সিপালের সাথে কথা বলতে পারুক, যে কোনো সমস্যা আমাদের সাথে ডিসকাস করলে আমরা তাৎক্ষণিক সেটার অ্যাকশন নিই এবং সেটাকে ঠিক করি। এবং বাচ্চাদের ব্যাপারগুলো খুবই ক্রিটিক্যাল, অ্যাজ আই মেনশন, যে বাচ্চাদেরকে নিয়ে আমরা খুবই সিরিয়াস। প্রত্যেকটা ডিপার্টমেন্ট, এটা টিচার হোক, স্টাফ হোক, সব ডিপার্টমেন্টই বাচ্চাদেরকে নিয়ে খুবই সিরিয়াস, যে ভালো কিছু দেওয়ার জন্য আমরা সবসময় মরিয়া হয়ে থাকি। আপনি যখন এডুকেশন নিয়ে কথা বলেন, আর লুকিং অ্যাট এডুকেশন ডিফারেন্টলি, আপনাদের দ্য কারেন্ট কারিকুলাম
Do you have any thoughts on it? The current curriculum of Edexcel and Cambridge, I particularly believe that they are both of a very good standard. এর স্ট্যান্ডার্ড ভালো হতেই হবে, কেননা কেমব্রিজ এডেক্সেল এক্সাম শুধু কিন্তু বাংলাদেশে হয় না, এটা ওয়ার্ল্ডের অলমোস্ট প্রত্যেকটা দেশেই হচ্ছে এডেক্সেল আর কেমব্রিজ আর কি, যখনই বিকজ ব্রিটিশ কারিকুলাম এখনও ওয়ার্ল্ড ওয়াইড রুল করছে এডুকেশন ওয়াইজ আর কি। তো এখনও দেখা যায় যে আমাদের যে কোশ্চেন পেপারটা যেটা এডেক্সেল কেমব্রিজ থেকে যে পরীক্ষাটা না হয়, এই একই কোশ্চেন পেপার কিন্তু ইউকের স্টুডেন্টও পাচ্ছে। তো কম্পিটিশনটা হিউজ। যখন বাংলাদেশে যখন এক্সাম হচ্ছে এইচএসসি এসএসসি, এটা কিন্তু বাংলাদেশের মধ্যেই রয়ে যাচ্ছে, বাট ওয়েন ইট কামস টু ওএনএ লেভেলস, এটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইডের সাথে কিন্তু স্ট্যান্ডার্ডটাকে ম্যাচ করা হচ্ছে। সো দিস ইজ ওয়ার আই বিলিভ যে এডুকেশনটা বেটার এর জন্যে, কেন ইংলিশ মিডিয়াম স্টুডেন্টদের জন্য আমি আরও দেখেছি যে এদের জবও ইজি হয়ে যায়, এরা যদি বাইরে যেতে চায়, অন্য কান্ট্রিতে যদি ট্রান্সফার করতে চায়, সেটা পর্যন্ত ইজি হয়ে যায়। তো ডেফিনেটলি দিস কারিকুলাম আই পার্টিকুলারলি বিলিভ যে টিল নাও ইট ইজ বেটার, এটাতে কোনো অবজেকশন এই মুহূর্তে নেই। বাট হ্যাঁ, যে একটা সমস্যা আছে আমাদের ইংলিশ মিডিয়াম স্কুলে, এটা আমি আগেও বলেছি আবার বলেছি, যে একটা সমস্যা হচ্ছে এরকম যে আমাদের এসএসসি আর এইচএসসির যখন রেজাল্টসগুলো বের হয়, এটা কিন্তু আমরা স্প্রেড করি, এটা কিন্তু নিউজ পেপার থেকে শুরু করে মিডিয়া পর্যন্ত বলে দেয় যে উইকারনেসের এত পার্সেন্টেজ এ, উদয়ন স্কুলের এত পার্সেন্টেজ এ, ওরা কিন্তু পার্সেন্টেজ ওয়াইজ এ বি সি ডি যেটাই হোক ওরা কিন্তু বলে দেয়। এতে কিন্তু লাভ, আবার এমনও বলে দেয় যে অমুক স্কুলে কেউ পাসই করেনি। তো যখন ইউ হ্যাভ দ্য কংক্রিট প্রুফ যে এই স্কুলের এই অবস্থা, এই স্কুলের এই অবস্থা, এটাতে কিন্তু প্যারেন্টসের যাচাই করাটা খুব ইজি হয়ে যায়, দিবে কি দিবে না। আর স্কুলও যখন দেখে যে আমাদের রেজাল্টটা স্প্রেড করে দিল, জানিয়ে দিচ্ছে কেউ পাস করেনি, স্কুলও সিরিয়াস হয়ে যায়। তো এটা কিন্তু একটা ভালো ফর্ম্যাট। বাট আমাদের আলটিমেটলি আমাদের ওএনএলএস এ এরকম কোনো সিস্টেম এখন পর্যন্ত লঞ্চ হয়নি। এডেক্সেল, কেমব্রিজ, ব্রিটিশ কাউন্সিল, আমি এখনও দয়া করে রিকোয়েস্ট করবো যে আপনারা অ্যাভারেজ গ্রেড সবার জানিয়ে দেন যে এই স্কুলের এত বাচ্চা পরীক্ষা দিয়েছে, তো কতজন এ আছে, কতজন বি আছে, কতজন সি আছে। কেন প্যারেন্টসদের একটা ধারণা হচ্ছে যে প্যারেন্টসরা বিভিন্ন স্কুলে বাইরে দেখে অনেক বাচ্চার ছবি, মানে অল এস পেয়েছে, কিন্তু প্যারেন্টসরা যে জিনিসটা ভেরিফাই করছে না যে কত জনের মধ্যে কত। এখন একটা স্কুলে কথা হচ্ছে, আমার স্কুলে 1000 হোক, আমি 16 জন স্টুডেন্টের উপরে বাচ্চা পরীক্ষাই দেওয়াবো না। আমার 16 জনের মধ্যে যদি 10 জন অল এ পায়, আর আরেকজনের 160 জন পরীক্ষা দিয়ে যদি 16 জন অল এ পায়, তাহলে তো আপনি ইজিলি অ্যাভারেজ ওর 10%ই, আর আমার তো তাহলে অনেক বেটার এই দিক দিয়ে। তো যদি অ্যাভারেজগুলো যদি এডেক্সেল, ব্রিটিশ কাউন্সিল আর কেমব্রিজ যদি মেনশন করে দিত, স্কুল ফার্স্ট অফ অল অনেক সিরিয়াস হতো রেজিস্ট্রেশন করার আগে। কেন রেজিস্ট্রেশন কিন্তু অনেক ব্যয়বহুল ইংলিশ মিডিয়ামে, আমি মনে করি এই মুহূর্তে যেরকম ও লেভেলসের একটা সাবজেক্ট দিতে অ্যারাউন্ড 23-24 হাজার টাকা লেগে যাচ্ছে পার সাবজেক্ট। তো ব্যয়বহুল। তো স্কুল যদি জেনে শুনে একটা বাচ্চাকে পরীক্ষা দেওয়ায় যে না, এই বাচ্চাটা পরীক্ষা দিলে ভালো করবে, ওভাবে যদি তার মক নেওয়া হয়, ওভাবে যদি তাকে গাইড করা হয়, তাহলে ভালো করার কথা। বাট আনফর্চুনেটলি ইংলিশ মিডিয়াম স্কুল ব্লাইন্ডলি রেজিস্ট্রেশন করে দিচ্ছে, এতে স্কুলের লাভ হচ্ছে বাট স্টুডেন্টের আর প্যারেন্টসের কোনো লাভ নেই। এখানে আপনি একটা ইন্টারেস্টিং পয়েন্ট রেজ করছেন যে আমরা দেখা যায় এসএসসি এইচএসসি রেজাল্ট পার্সেন্টেজগুলো জানি, বাট এটার অনেক বড় একটা কারণ হচ্ছে অবভিয়াসলি ওদের অনেক গভর্নমেন্ট ওভারসাইট আছে, ওইটার মধ্যে অনেকগুলো গভর্নমেন্ট স্কুলসও আছে, ওদের রেসপন্সিবিলিটি ডিসপ্লে করা। আপনার কি মনে হয় যে ইংলিশ মিডিয়াম স্কুলে গভর্নমেন্টের ওভারসাইট কম, এমন কিছু মনে হয়? একেবারেই কম, নেই বললেই চলে। এই যে পার্সেন্টেজ যেটা এটা আসতো, যে আজও দেখা যায় কিছু কিছু স্কুল এমনভাবে বিহেভ করে যেন মনে হয় তার স্কুলই মনে হয় সবচেয়ে ভালো, আর কোনো স্কুল ভালো নেই আর কি। ওই যেটা বললাম যে গভর্নমেন্ট যদি মাঝখানে আসে, গভর্নমেন্ট যদি এরকম একটা নিয়ম করে যে না, স্কুলগুলো তাদের স্ট্যাটিস্টিক্সগুলো জানিয়ে দিবে যে আমাদের এই বছর এই রেজাল্ট হয়েছে, যদি গভর্নমেন্ট এইটুকুও যদি মনিটর করে, আমার অনেক ক্ষেত্রে সমস্যার সমাধান হবে। মানে এভরি ইয়ার কিন্তু হাজার হাজার স্টুডেন্ট কিন্তু ফেল করছে ওলেভেলসে। এমনও স্টুডেন্ট পাওয়া যাচ্ছে যে এলেভেলস চেলেও কোয়ালিফাই করতে পারছে না, মানে তার ব্যাকগ্রাউন্ডটা এত উইক করে দিয়েছে একটা স্কুল আর কি। যে ক্লাস 6-এ কী হচ্ছে, 7-এ কী হচ্ছে, 8-এ কী হচ্ছে, এটা তো কোনো গভর্নমেন্টও দেখছে না, কারো দেখারও বিষয় না। নাই আমাদের বোর্ডও এটা জাজ করতে পারে না। আমরা যে কেমব্রিজ বোর্ড নিয়ে কাজ করছি অথবা এডেক্সেল বোর্ড নিয়ে কাজ করছি, এরা পর্যন্ত যাচাই বাছাই করতে পারে না যে ক্লাস 6-এর যে পড়াশোনাটা হচ্ছে এটা কি রাইট কিনা, 7-এর স্ট্যান্ডার্ডটা ঠিক আছে কিনা, 8-এর স্ট্যান্ডার্ড অনুযায়ী বাচ্চার ঠিক পড়াশোনা যাচ্ছে কিনা, এই মনিটরিং পর্যন্ত তো হয় না। তো
এই ক্ষেত্রে স্বাভাবিক যে বাচ্চার একটা উইকনেস তো থেকেই যায়। তো ও যে ওলেভেলস এলেভেলসে গিয়ে যে খারাপ করে, এটার অনেকটুকু রিজনই হচ্ছে স্কুল অনেক বড় একটা রিজন প্লে করে, কেন বেসিকটাই তো স্কুল ক্রিয়েট করে দিবে। আনফর্চুনেটলি আরেকটা জিনিস হয় যে ক্লাস 7 শেষ হতে না হতে স্টুডেন্টদের মাথায় ঢুকে যে না আমি আর স্কুল কন্টিনিউ করবো না, আমি কোচিংয়ে চলে যাবো। এটা আরেকটা প্রবলেম। কিন্তু অ্যাটলিস্ট একটা স্টুডেন্টের ক্লাস 8 করা উচিত, জানা উচিত কমার্স সাবজেক্টসগুলো কেমন জানা উচিত, সায়েন্স সাবজেক্টসগুলো কেমন জানো, সে ডিসাইড করতে পারে আফটার ক্লাস 8 যে ওয়েদার আই শুড গো ফর উইচ সাবজেক্ট কোচিং, আর কি যদি যেতেই হয় কোচিংয়ে কোন সাবজেক্টে জোরে যাওয়া উচিত। ওই কাউন্সিলিং পর্যন্ত ঠিক মতন করানো হয় না, বাট আমরা মেক শিওর করি যে ক্লাস 7 থেকে 8-এ যাওয়া একটা স্টুডেন্ট যে আমরা এইটা একটু কাউন্সিলিং করার চেষ্টা করি ওদেরকে, যে তারা কোন লাইনে পড়তে চাচ্ছে। তার কি আলটিমেট যদি একটা বাচ্চা আগের থেকে যদি কনফিডেন্ট হয়ে যায় যে না আমি শুধু কমার্স নিয়ে পড়বো, তাহলে তাকে কমার্স সাবজেক্টের উপরেই শুধু ফোকাস করুক। আমি শুধু সায়েন্স নিয়ে পড়বো, তাহলে সায়েন্স সাবজেক্ট নিয়েই ফোকাস করুক। প্রবলেম হচ্ছে করছে সায়েন্স এলএসএ গিয়ে দিচ্ছে কমার্স। তো ডেফিনেটলি এখানে কাউন্সিলিং এর অভাব থাকে বলেই এই জিনিসটা হয়। তো কাউন্সিলিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, স্পেশালি ফর প্রি ও লেভেল সেকশন which I would call class 8 in fact. আপনি একটা পয়েন্ট মেনশন করছিলেন যে অনেকগুলো স্টুডেন্টের ফাউন্ডেশনস উইক থাকে। ওয়ান অফ দ্য রিজনস ফর ইট ইজ অফ কোর্স বিকজ স্কুলিং এ ওদের সেইভাবে হয়েছে। 100%. আমি অ্যাজ এ কনজিউমার, আমি যদি একটা গাড়ি কিনি তখন কিন্তু আমি 10টা রিভিউ আগে দেখবো গাড়িটা কেনার আগে। আমি যদি একটা রেস্টুরেন্টেও খেতে যাই তখনও কিন্তু আমি 5-6টা রিভিউ পড়ে মানুষ। বাট আমি যখন একটা স্কুল পিক করব, আমার কিন্তু টেস্টিমোনিয়াল তেমন অপশন নাই। আমার রিভিউ হচ্ছে কি আমি আশেপাশে আসলে যাকে চিনি আমি তাকে জিজ্ঞেস করতে পারি। অনেকের এক্সপিরিয়েন্স পজিটিভ হতে পারে, অনেক এক্সপিরিয়েন্স নেগেটিভ হতে পারে। বাট ইউ অ্যাজ অ্যান এক্সপার্ট ইন দিস ইন্ডাস্ট্রি, how do you judge whether a school is a good one or a bad one? What tips can you give to parents for this? Number one tip is the school should have a limited number. আমি বলি যে একটা প্যারেন্টসের, একটা মার একটা বাচ্চা আর 2টা বাচ্চা অথবা 3টা বাচ্চা হলে ভালোবাসা ডিভাইড হয়ে যায়। আমাদের এখানে প্রিন্সিপাল হোক অথবা এমডি হোক অথবা চেয়ারপারসন হোক, এটা কিন্তু একটা মানুষই হয়। এখন দেখা যাচ্ছে একটা স্কুল একটু ভালো করতে না করতে ও ব্রাঞ্চের উপরে ব্রাঞ্চ করে ফেলে, 7-8টা 10টা ব্রাঞ্চ, 12টা ব্রাঞ্চ, 5টা। এখন একটা প্রিন্সিপালের কাছে অর্থাৎ চেয়ারের কাছে কখনোই পসিবল না তার প্রত্যেকটা ব্রাঞ্চকে ইকুয়ালি সময় দেওয়া। তো ডেফিনেটলি একটা প্যারেন্টসের তো এটা নর্মালি বোঝা উচিত যে এই স্কুল হাজার হাজার বাচ্চা নিয়ে ডিল করছে, এই স্কুল কখনোই তাকে কোয়ালিটি সার্ভিসটা দিতে পারবে না। আর যদি কোনো ধরনের প্রবলেমও হয় বাচ্চার, যে বাচ্চা নিয়ে কোনো সমস্যা হয়েছে, প্যারেন্টস তো অ্যাডমিনিস্ট্রেশনের কাছে গিয়েও খুব একটা ফ্রুটফুল সাজেশন পাবে না, কারণ অনেক বাচ্চা এর মধ্যে অনেক কথা থাকতে পারে। তো একটা প্যারেন্টসকে স্কুল পিক করার আগে ডেফিনেটলি আমি বিলিভ করি যে মাঠ খুব ইম্পর্টেন্ট। বাট দুঃখজনক আমাদের বেশিরভাগ স্কুলেরই কোনো মাঠ নেই। যদি একটা প্যারেন্টসের আগে দেখা উচিত যে মাঠ আছে কিনা। মাঠ আমি বিশ্বাস করি যে খুবই জরুরি। যেরকম আমরা যেখানে আছি এখন লালমাটিয়াতে, আমাদের ওখানে খেলার মাঠ না থাকলেও অ্যাটলিস্ট 1000 স্কোয়ার ফিটে খেলার জায়গা আছে, ওইটাতেই থেকে বাচ্চা অনেক এনজয় করে। এবং আমাদের ক্যাম্পাসের খুব কাছাকাছি একটা মাঠও আছে যেটাতে আমরা সপ্তাহে একদিন ওদেরকে মাঠে নিয়ে যাই। তো আমরা এই জিনিসটা মেনটেন করি যে সপ্তাহে একদিন মাঠে নিয়ে যাও। তো এই প্লেগ্রাউন্ড খুবই ইম্পর্টেন্ট, ভালো টিচার্সরা খুবই ইম্পর্টেন্ট। আমি পার্সোনালি বিলিভ করি যে ইংলিশ মিডিয়ামের টিচাররা ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ডই হওয়া উচিত, বিকজ যেই প্যাটার্নটা বুঝে তাকে সেই প্যাটার্নেই রাখা উচিত। যেরকম আমাদের স্কুলে আমরা মেক শিওর করেছি যে আমাদের সব টিচার যেন ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড হয়, নট অনলি দ্য টিচার্স, এমনকি অ্যাডমিন অ্যাকাউন্টসও ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড বিলং করে। তো এডুকেশন ওয়াইজ এভাবে দেখা উচিত প্যারেন্টদেরকে যে তারা কাদেরকে নিয়ে কাজ করছে, টিচারের প্রোনাউন্সিয়েশন ঠিক আছে কিনা, কেন টিচারই যদি ভালো না থাকে বাচ্চা ভালো হবে কিভাবে। তো ওই টিচারদেরকে জাজ করা, প্লাস অ্যাজ আই মেনশন ইউ যে যেহেতু স্ট্যাটিস্টিক্স নেই, তো প্যারেন্টস সবসময় একটা মানে কালো ধোয়ার মধ্যেই থাকবে। ও কখনই বলতে পারবে ও দেখছে বিল্ডিং এর বাইরে ওরে বাপরে 40 জন হলে, 50 জন হলে, 60 জন, বাট সে তো রিয়েল নাম্বারটা জানে না যে পরীক্ষা দিয়েছে কতজন। আমি স্কুলের নাম নাই নিলাম, 2000 স্টুডেন্টের রেজিস্ট্রেশন করে দিয়েছে, 1500 স্টুডেন্টের রেজিস্ট্রেশন করে দিয়েছে, 1000 স্টুডেন্টের রেজিস্ট্রেশন করে দিয়েছে। তো এই যে রেজিস্ট্রেশন তো হিউজ নাম্বারে হলো উইদাউট টেকিং প্রপার কেয়ার অফ দেম, এই স্টুডেন্টগুলো তো ভালো করবে। যদি স্ট্যাটিস্টিক্সটা থাকতো তাহলে প্যারেন্টসদের জন্য ইজি হতো। বাট রাইট অ্যাট দিস পয়েন্ট প্যারেন্টসরা ওই যেটা বললাম ভিড় দেখলে ভিড় বাড়ে, প্যারেন্টসদের একটা সমস্যা আছে, এটা কোচিং হোক আর স্কুল, ও স্টুডেন্ট বেশি মানে স্কুল ভালো, নো দ্যাটস নট নেসেসারি। একটা ক্লাসে 40 জন 50 জন করে পড়ছে, 5 জন তো এমনি ভালো করবে ওখানে। তো টোটাল স্কুল জাজ করার এই মুহূর্তে যতক্ষণ স্ট্যাটিস্টিক্স প্রোভাইড করবে না, এডেক্সেল কেমব্রিজ,
প্যারেন্টস কিন্তু কখনোই বলতে পারবে না কোন স্কুলটা কত ভালো। যদি আজকে স্ট্যাটিস্টিক্সটা যদি রিভিল করা হয়, আই ক্যান অ্যাসিওর ইউ যে অ্যাড্রয়েড ইন্টারন্যাশনাল স্কুল টপ 3 স্কুলের মধ্যে থাকবে ইনশাল্লাহ, ইফ দ্য স্ট্যাটিস্টিক্স গিভেন। So আমরা যখন when we talk about limiting the number of students, তখন we are also talking about limiting income, right? একটা income generation. I understand that Android is not always profit driven, but income to is something that is always in the back of any business's mind. তো এই ক্ষেত্রে how do you diversify income? আপনার আরো দুটো ভার্টিকাল আছে, আপনি যদি ওইগুলো নিয়ে একটু কোচিংটা নিয়ে Let's say there are other schools, they only rely on the school payments. আমরা ভাগ্যশালী বলবো যে আমরা শুধু অ্যাড্রয়েড ইন্টারন্যাশনাল থেকেই রেভিনিউ জেনারেট হয় না। অ্যাড্রয়েড ইন্টারন্যাশনাল স্কুল আছে, অ্যাড্রয়েড ইন্টারন্যাশনাল ইনস্টিটিউশন আছে যেটা প্রি ও লেভেল, ও লেভেল আর এ লেভেলে অলমোস্ট সাবজেক্ট অফার করছে। কিডস ক্যাসের একটা বাচ্চাদের সেকশন আছে, প্রি স্কুল উইচ ইজ অনলি ফর 3 to 5 years। তো 3টা প্রতিষ্ঠান মিলিয়ে আসলে একটা রেভিনিউ জেনারেট হয়। যখন 3টা প্রতিষ্ঠানের রেভিনিউ যখন এক জায়গায় আসে তখন স্বাভাবিকভাবে মান্থলি ফিটা কিন্তু রিজনেবল হয়ে যায়। বিকজ যদি আজকে শুধু আমার স্কুল থাকতো তো আমি শুধু স্কুল থেকে চিন্তা করতাম যে আমার তো রেভিনিউ স্কুল থেকেই আসতে হবে, নাহলে আমি রান করবো কিভাবে। তো এইটাই বললাম যে আমরা একটু ভাগ্যশালী যে আমরা শুধু স্কুলের পেমেন্টের উপরে রিলাই করে থাকি না, অথবা ইনস্টিটিউশনের পেমেন্ট রিলাই করে থাকি না। অথবা তিনটাকে যখন মিলানো হয় তখন দেখা যায় এমনি আল্লাহর রহমতে খুব ভালো চলে। আর খুব একটা ব্রাঞ্চ করার অ্যাড্রয়েডে কখনোই কোনো পরিকল্পনা ছিল না। আমার মনে হয় না যে নিয়ার ফিউচারে অ্যাড্রয়েড কখনো কোনো ব্রাঞ্চ করবে। অ্যাটলিস্ট till my time I don't see of any like happenings like that কোনো ব্রাঞ্চ হবে। কখনো ইন্টারেস্টেড ছিলাম না, কেননা এখানে ওই যেটা বললাম যে ভালোবাসাটা ডিভাইড হয়ে যাবে, মাথার মধ্যে সবসময় থাকবে যে ওই ক্যাম্পাসের ওই বাচ্চা ঠিক আছে কিনা, কোনো সমস্যা হলো কিনা, প্যারেন্ট স্যাটিসফাইড আছে কিনা। তো এত জিনিস যখন মাথায় থাকে তখন ডেফিনেটলি ব্রাঞ্চ করাটা সম্ভব হয় না। অনেক প্রপোজাল অ্যাড্রয়েড প্রথম থেকে অনেক প্রপোজাল পেয়েছে, অনেক বড় বড় প্রপোজাল পেয়েছে ব্রাঞ্চ করার, বাট আমরা কখনো করিনি এবং ইনশাল্লাহ করবো না। ওকে, কিন্তু তাহলে আপনার যে এই 3টা আছে, তাহলে তো এটা একটা, আমি যেটা চিন্তা করছি যে আমি যদি কিডস ক্যাসেলে একজন বাচ্চা জয়েন করে, ও হচ্ছে কোন বয়সে জয়েন করতে পারবে? 3 to 5 years। 3 to 5 years, 5 মানে 4.5 years পর্যন্ত বলা যায়, এক্স্যাক্টলি 5 years আসতে তো না। ওখানে কি প্লে শেখানো হয়, অন্যদের সাথে অ্যাসোসিয়েট করা, সোশ্যালাইজ করা, এগুলো দিয়ে ঢুকে তারপর স্কুলের সিস্টেমে তারপর স্কুলে পড়তে পড়তে 7-8 পর্যন্ত 9 পর্যন্ত যদি পড়লো, ওর যখন এই সময় আমরা দেখি যে 7-8 যাওয়ার পর মানুষের এক্সট্রা টিউশন লাগতে পারে বা কোচিং, তখনও কোচিং সেন্টারটাই আছে। সো ওর পুরো স্টার্ট থেকে এন্ড পুরো জার্নি অ্যাড্রয়েডে শেষ করতে পারবে এবং তিনোটাই আল্লাহর রহমতে খুব ভালো চলছে আর কি। মানে কোনো কমপ্লেইন নেই রাইট অ্যাট দিস মোমেন্ট। আমার স্কুল হোক, ইনস্টিটিউশন হোক, অথবা কিডস আসলে কোনো কমপ্লেইন নেই। আর এর মধ্যে আরেকটা লোককে অ্যাড করতে হবে, না করলেই না, সেটা হচ্ছে ইয়াফা রহমান মিস। অ্যাড্রয়েড ইন্টারন্যাশনাল স্কুল স্টার্টই করতে পারতাম না যদি উনি আমাদেরকে ইন্সপায়ার না করতেন, উনি যদি আমাদেরকে ফোর্স না করতেন, উনি যদি আমাদেরকে যদি ভালো করে প্রেশার না দিতেন, তাহলে আমার মনে হয় অ্যাড্রয়েড ইন্টারন্যাশনাল স্কুলের জার্নি সম্ভব হতো না। এটা ইয়াফা মিস হচ্ছে 95% রিজন বিহাইন্ড ওপেনিং দ্য স্কুল। কেননা সেই সময় ওনার কনসেপ্ট ছিল যে আমরা বিভিন্ন এমন একটা সময় গিয়েছে অ্যাড্রয়েড ইন্টারন্যাশনাল ইনস্টিটিউশনের যে আমাদের প্রায় 300-400 স্টুডেন্ট শুধু কোচিংয়ে। তো আমরা বিভিন্ন স্কুলের বাচ্চাদেরকে পড়াতে গিয়ে বিভিন্ন ধরনের প্রবলেম পেলাম। খুব বড় বড় স্কুল, বাট এদের বাচ্চাদের ব্যাকগ্রাউন্ডটা এত উইক, মানে ভেরি সরি টু সে, বাট এটা খুব রিনাউন্ড স্কুল বাংলাদেশের। আমি কোনো নামটা এখানে মেনশনই করতে চাচ্ছি না, নাই করা উচিত আমার। যাদের বুঝায় তারা বুঝবে আমি কাদেরকে ইঙ্গিত করছি। তো আমরা দেখলাম যে বিভিন্ন স্কুলে এতে তো স্ট্যান্ডার্ড খুবই বাজে। আমরা তো উল্টা যদি আমরা স্কুল করি আমরা মানে আরো অনেক বেটার কিছু করতে পারবো। তো ইয়াফা মিসের ইন্সপিরেশন আমরা তৈরি হলাম যে লেটস স্টার্ট উইথ অ্যাড্রয়েড ইন্টারন্যাশনাল স্কুল। তো 2008 জুলাইতে অফিসিয়ালি অ্যাড্রয়েড ইন্টারন্যাশনাল স্কুলটা শুরু হয়, যেটার এই জুনে আমার মনে হয় 18 বছর কমপ্লিট হবে। সো অ্যাড্রয়েড বিং আ গুড ফর আস টিল নাও। ওকে, অলরাইট। সো 25 years, that's a very very long time, right? একটা ইন্ডাস্ট্রিতে থাকার জন্য you must have a lot of memorable moments or experiences. Can you tell us some of them? There are so many. মানে এই পডকাস্টে ইফ আই নিড টু গো, আমার মনে হয় প্রত্যেকটা ইয়ারেই কিছু না কিছু মেমোরেবল ছিল। মানে এই পুরো 25টা বছরে আমি বলতে পারবো যে 2000 সালে কি মেমোরেবল ছিল, 2001-এ কি ছিল, 2002-তে কি ছিল। আর মানে সত্যি কথা বলতে যে আমরা যদি দাঁড়িয়েছি তো এটা স্টুডেন্টদের কারণে, প্যারেন্টসদের কারণে। সিরিয়াস সাপোর্ট করেছেন আমাদেরকে, আমাদের ফর্মেটটা বুঝেছেন এডুকেশনের, কম্পেয়ার করেননি। তো আমরা কোয়াইট স্যাটিসফাইড উইথ
আওয়ার প্রজেক্ট। আর আমি আবারও মেনশন করছি যে আমরা কিন্তু এটা প্রফিট মেকিং অর্গানাইজেশন না, যে আমার এখান থেকে প্রফিট আসতেই হবে, এভাবে আমরা কখনো এই প্রতিষ্ঠানটাকে নিয়ে চিন্তাই করিনি আর কি। একটা এত মিনিমাম ফি ধরা যেটা দিয়ে একটা প্যারেন্ট যেন স্যাটিসফাইড থাকে, যেন তার জন্য বার্ডেন না হয়ে যায়। কেন অনেকের স্বপ্ন আছে ইংলিশ মিডিয়ামে পড়ানোর, এটাও আমি দেখি। আর ইংলিশ মিডিয়াম তো অনেক এক্সপেন্সিভ। ভেরি এক্সপেন্স। মোজা সেল হচ্ছে, সক্স সেল হচ্ছে শুনলাম, তো এই টিস্যু পেপার সেল হচ্ছে। আচ্ছা, তো খুব ছোট ছোট মানে যেই জিনিসগুলো আসলে হওয়া উচিত না, মানে যেখানে মন বড় করা উচিত ওখানে আমরা মন ছোট করে ফেলি। আর বেশিরভাগ যেটাই বললাম যে ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ডে যদি টিচার না হয়, মোস্ট অফ দ্য স্কুলস ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড টিচার নিয়ে তারা কাজ করে না, তারা দেখা যাচ্ছে বেঙ্গলি। আমি বলবো না যে বেঙ্গলি মিডিয়াম টিচাররা খারাপ, বাট ইংলিশ মিডিয়াম স্কুলের ও লেভেলস এ লেভেলস হোক অথবা ইংলিশ মিডিয়াম স্কুলের জন্য কোনো টিচার হোক, ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড হলে বেটার হয়। আপনি যখন ধানমন্ডি থেকে লালমাটিয়া ক্যাম্পাসে আপনারা এখন আছেন, লালমাটিয়া কম্পিটিশন কেমন আপনাদের? লালমাটিয়াতে তো কম্পিটিশন আমরা যখন শুরু করেছি লালমাটিয়াতে, যখন ধানমন্ডি থেকে আমরা লালমাটিয়াতে শুরু করলাম, তখন বেসিক্যালি এত কম্পিটিশন ছিল না। আমার মনে হয় যখনই অ্যাড্রয়েড যেখানে শুরু করে তখনই মানে কিছু একটা হওয়া শুরু হয়ে যায় ওই সব জায়গাতে। আমরা এখন যেখানে আমরা স্কুল স্টার্ট করেছিলাম এখন প্রায় আশেপাশে প্রায় 6-7টা স্কুল হয়ে গেছে। তো লালমাটিয়াতে কম্পিটিশন তো ডেফিনেটলি আছে, নো ডাউট। আপনি আমার একটা এলাকায় খুঁজলেন যেখানে 1-2টা স্কুল আছে। আর লালমাটিয়াতে আমার মনে হয় যে এই মুহূর্তে 12-15টা স্কুল আছে, ইসলামিক স্কুলও আছে, ইসলামিক ইংলিশ স্কুলও আছে, ইংলিশ স্কুল আছে। সো কম্পিটিশন ইজ ডেফিনেটলি দেয়ার, বাট অ্যাজ আই মেনশন ইউ যে প্যারেন্টস কিন্তু যেটা পারবে মেনটেন করতে, প্যারেন্টস কিন্তু ওই স্কুলকেই কিন্তু চুজ করবে আর কি। তো একেবারেই আমি বলবো না যে চোখ বন্ধ করে ডিসিশন নেয়, ডেফিনেটলি ক্যাম্পাস ভিজিট করবে, অ্যাডমিনিস্ট্রেশনকে দেখবে, ম্যানেজমেন্টকে দেখবে, যদি তাদের পছন্দ হয় দ্যাট ইজ হাউ দে ক্যান ডিসাইড। আই থিঙ্ক অনেক সময় নিলাম আমি আপনার, বাট আমি শেষ করার আগে একটু আপনার ব্যাপারে কিছু জানতে চাই। সো আমরা শুনেছিলাম যে আপনার অনেক সময় আপনি কয়েকটা declarations দিচ্ছেন, যেমন একটা ছিল যে আপনি ব্ল্যাক প্যান্ট পরে থাকবেন as long as the education system does not progress. Remember what বিয়ের পরে যেটা হলো, আমি যখন শুরু করেছিলাম তো যখন আমি বুঝলাম যে না আমাদের এডুকেশন প্যাটার্নে আসলেই প্রবলেম আছে, আসলেই কিন্তু প্রবলেম আছে। এটা এখন বাংলা মিডিয়ামে তো রিভিল হচ্ছেই, ইংলিশে না হলেও আসলেই প্রবলেমটা আছে। তো যখন আমি শুরু করি, যখন আমি দেখি এত প্রবলেমটা, তখন আমি নিজের মধ্যে একটা প্রমিস করি যে যতক্ষণ আমি এডুকেশন প্যাটার্নটাকে চেঞ্জ করতে না পারি, যতক্ষণ আমি এই প্যাটার্নটা এমন যদি না হয় যে এডুকেশন ইজ ফান, এই প্যাটার্ন না হওয়া পর্যন্ত আমি ব্ল্যাক প্যান্টই পরবো, এরকম আমার একটা চিন্তাধারা ছিল এবং এইটা মেনটেনও করা যাচ্ছে অনেক বছর। বাট আনফর্চুনেটলি বিয়ে করার পর আমার ওয়াইফ ইজ নট রেডি টু, মানে উনি চায় না যে সবসময় ব্ল্যাক প্যান্টে থাকি। বিয়ে করার পর এটা চেঞ্জ হয়েছে, বাট স্টিল আমি যতটুকু সম্ভব এটাকে মেনটেন করার চেষ্টা করি। বাট ট্রুলি স্পিকিং এডুকেশনে কোনো চেঞ্জ হয়নি, উল্টা আরো খারাপই হয়েছে আমার কাছে যেমন। আমি যদি লাস্ট একটা প্রশ্ন আপনাকে করতে পারি, তাহলে হোয়াট ইজ দ্য ওয়ান থিং দ্যাট যেটা আপনি যদি পারতেন ইউ উড চেঞ্জ অ্যাবাউট দ্য এডুকেশন সিস্টেম? স্ট্যাটিস্টিক্স। রিভিলিং দ্য স্ট্যাটিস্টিক্স। গিভ মি আপনার 100 জন পরীক্ষা দিয়েছে, 100 জনের এবার 100 জনের রেজাল্ট রাখেন আপনার সামনে। এখন কয়টা এ, কয়টা বি, কয়টা সি, কয়টা ডি, কয়টা ই, টোটাল একটা স্ট্যাটিস্টিক্স। এই ছোট স্কুলকেও আনেন, সব স্কুলকে নিয়ে আসেন। এই চেঞ্জটা আসতেই হবে। এই চেঞ্জটা যতক্ষণ আসবে না প্যারেন্টসরা ঠকতে থাকবে, এবং প্যারেন্টসরা অলরেডি ঠকছে। কেননা যারা এই অল এইজ পায় তারা কিন্তু প্রাউডলি সবাইকে বলছে আরে আমি এ, কিন্তু যে ইউ, যে ইডি ও কিন্তু লুকিয়ে আছে, ওকে কিন্তু খুঁজেও পাওয়া যাচ্ছে না। ওর প্যারেন্টসও কিন্তু লুকিয়ে থাকে, প্যারেন্টসও চুপ খেয়ে যায়। এরা আলটিমেটলি ওই এলএলএসে গিয়ে যখন ধাক্কাটা খায় আর কোনো ফিউচার থাকে না, কোনো কিছু বলেও না, এটাও বলে না যে স্কুলের কারণে খারাপ করেছি অথবা ওই ইনস্টিটিউশন আমাকে চোখ বন্ধ করে রেজিস্ট্রেশন করে দিচ্ছে, কিছুই বলে না। তো আমার যদি কোনো জিনিস চেঞ্জ করতে হয় তো আমি সেটা বললাম যে ডেফিনেটলি দেয়ার সাম ভেরি গুড স্কুল। এমনও স্কুল আছে যেটা ওয়াও বলার মতন স্কুল আছে, কিন্তু এমন না যে বাংলাদেশে এরকম নেই। বাট 90% অফ দ্য স্কুলস আমার কাছে মনে হচ্ছে যে বিলো অ্যাভারেজ, অ্যাভারেজ না বিলো অ্যাভারেজ বলবো। ওকে, অলরাইট, ঠিক আছে। থ্যাংক ইউ ওয়াকার স্যার আমাদেরকে সময় দেওয়ার জন্য। And I'm very thankful to Yashab Osama Rahman. He was my student way back in 2005. I think so. 2005 or 2004 maybe.
and mashallah, he worked for Daily Star for a long time, and recently he's working for Business Standard, the Business Standard যেটার online editor. So I'm very happy to talk about the journey of Adroit International Institution 25 years. But I don't think, as I mentioned, যে এক সিটিং এই কিন্তু প্রত্যেকটা ইয়ারের কথা বলা সম্ভব না, অনেক মেমোরিজ আছে, অনেক ঘটনা আছে। ইনশাল্লাহ উইল বি হ্যাভিং মোর পডকাস্ট ইনশাল্লাহ ইন দ্য ফিউচার, সো দ্যাট উই ক্যান লেট ইউ নো সাম ইন্টারেস্টিং স্টাফ ইনসাইড। সবকিছু রিভিল এখনই হয়ে গেলে পরে আমার মনে হয় না মজা থাকবে, বাট এটা আমি আবারও বলছি যে প্রত্যেকটা ইয়ারে কিছু না কিছু মেমোরেবল ছিলই আর কি, যেটা নিয়ে আমিও কথা বলতে চাই, আমার স্মরণেও সেগুলো আছে। বাট আই ডোন্ট থিঙ্ক দ্যাট উই শুড elaborate the podcast more today. So thank you very much, Shabul Samar Rahman, for taking your time and conducting with me to this podcast. Absolutely. Okay. Pleasure. Okay. Pleasure. Thank you. Thank you.